আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের তিনটা ফর্মুলা লিখছিলাম। অ্যাডিয়াবেটিক প্রসেস, একটা ছিল পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, একটা ছিল হচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, আর একটা ছিল হচ্ছে টি পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এছাড়া আমরা আরেকটা ফর্মুলা দেখছিলাম ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস এটার ফর্মুলা ছিল হচ্ছে nRT ln V2 বাই V1। আমরা মনে হয় এটার ম্যাথও দেখাইছিলাম দু একটা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস হয়ে গেছে, আজকে হচ্ছে ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস দেখব, ঠিক আছে। সো সবাই একটু হেডিং দেই, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা যখন আমরা বলতেছি, অ্যাডিয়াবেটিক প্রসেসে ভেরিয়েবল কারা একটু লিখে ফেলি। অ্যাডিয়াবেটিক প্রসেসে পি ভি টি তিনটে কিন্তু ভেরিয়েবল, শুধু কিউটা হচ্ছে কনস্ট্যান্ট এবং ডি কিউ এর ভ্যালু তখন আমরা লিখি হচ্ছে 0, ঠিক আছে। সো কিউ কনস্ট্যান্ট, বাকি পি ভি টি সবাই হচ্ছে ভেরিয়েবল। সো যদি তাই হয়ে থাকে তাহলে ওয়ার্ক ডানের কোন ফর্মুলাটা আমাদের ইউজ করা উচিত? ওয়ার্ক ডানের ফর্মুলা ইউজ করা উচিত হচ্ছে ইন্টিগ্রেশন পি ডিভি। কেন তোমাদের মনে আছে নিশ্চয়ই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স আর ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। আমরা ইন্টিগ্রেশন ইউজ করি যখন ভেরিয়েবল ফোর্স হয়। সো এখানে যেহেতু প্রেসার ভলিউম দুটি ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল প্রেসারের জন্য ওয়ার্ক ডান অনেকটা ভেরিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডানের মতো, তাহলে এটা ইন্টিগ্রেশন মেথডে আমাদের ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আবারও বলতেছি, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস হবে ইন্টিগ্রেশন পিডিবি। এখন আসো, যখন আমরা আইসোথার্মাল প্রসেসের ডেরিভেশনটা করছিলাম ওয়ার্ক ডানের, তখন প্রেসার ভলিউম দুইটাই যেহেতু ভেরিয়েবল ছিল, আমরা চেষ্টা করছিলাম যে কোনো একটা ভেরিয়েবলে কনভার্ট করার দুইজনকে, ঠিক আছে। সো আমরা, তোমাদের মনে আছে কিনা জানি না, যে পিভি ইকুয়ালস টু যে কনস্ট্যান্ট ছিল তোমার আইসোথার্মাল প্রসেসে, ওটা তো ছিল এনআরটি। সো আমাদের কনস্ট্যান্টের ভ্যালু যেহেতু এনআরটি, তাহলে পি এর ভ্যালু লেখা যায় এনআরটি বাই ভি। এই ভ্যালুটা আমরা ওই ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন পিডিভি তে পি এর ভ্যালু হিসেবে বসায় দিয়েছিলাম, nRT by V into dV. So life was simple back then, ঠিক আছে। এখন যদি আমরা একটু দেখি, এটা তো আইসোথার্মালে গেছে, আইসোথার্মালে যখন আমরা অ্যাডিয়াবেটিকে যাচ্ছি তখন কিন্তু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর্মুলাটা নাই, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর্মুলাটা আছে। ফলে আমাদের এখন পিভি টু দি পাওয়ার গামা যেহেতু কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, মানে পি এর ভ্যালুটা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে কে বাই ভি টু দি পাওয়ার গামা হবে। কে বাই ভি টু দি পাওয়ার গামা কেন? কারণ হচ্ছে যেহেতু এখানে প্রেসারের ভ্যালুটা আমরা যখন রিপ্লেস করতেছি প্রেসারকে ভলিউমের মাধ্যমে, তখন এটা পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ফর্মুলা অনুসরণ করতেছে, এই জন্য আমাদের পি ইকুয়াল টু কে বাই ভি টু দি পাওয়ার গামা। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে গেল পিডিভির জায়গায় কে বাই ভি টু দি পাওয়ার গামা ইনটু হচ্ছে পিভি। সো এবার যেটা সুবিধা হলো, সবাই একটা ভেরিয়েবল হয়ে গেছে। কনস্ট্যান্ট যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে চলে যাবে, এটা হবে 1/v টু দি পাওয়ার গামা ডিভি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা। এখন চলো এটা ইন্টিগ্রেশন করব, তার আগে সবাই একটু এ পর্যন্ত তুলে ফেলছি কিনা, যদি না তুলে থাকি আমাকে একটু জানাবা। আচ্ছা, আশা করি তুলছি। এবার চলো পরের পেজে যাই। তাহলে ওয়ার্ক ডানের যে ফর্মুলাটা ছিল, কি ছিল? কে হচ্ছে বাইরে, 1/v টু দি পাওয়ার গামা ইন্টু ডিভি, এটাই ইন্টিগ্রেশন করতে হবে। লিমিট বসাতে পারি v1 থেকে v2 পর্যন্ত। এখন আসো, এটাকে কিন্তু আমরা চাইলে এভাবে লিখতেই পারি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। কেন ভি টু দি পাওয়ার মাইনাস গামা? কারণ আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন জানি। তোমাদের যদি মনে থেকে থাকে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। সো এই কনসেপ্টটা যদি এখানে খাটাই,
তাহলে দেখো 1/v⁴ ইন্টু ডিভি, তাহলে 1/v⁴ কে লিখছি v⁻⁻⁻ ইন্টু ডিভি। এবার x⁴n dx এর ফর্মুলায় যদি খাটাই, তাহলে x⁴n dx এর ইন্টিগ্রেশন কি হয়, x⁴n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে এটা হবে v⁻⁻1, এটা হবে -γ+1, মাইনাস গামাটা হচ্ছে আমার n এর মতো। আচ্ছা, লিমিটটা কি ছিল, v1 থেকে v2, তাহলে এখানেও লিমিটটা হবে হচ্ছে v1 থেকে v2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে এটা অনেকটা এরকম, k v⁻⁻⁻ +1, এখানে দেখো v⁻⁻⁻ ইন্টু v⁻1 এই আকারে লিখলাম, আর -γ+1 কে 1 - আকারে লিখলাম। তাহলে কি করছি, v⁻⁻⁻1 পাওয়ারের ল অনুসারে এটাকে লেখা যায় v⁻⁻⁻ ইন্টু v⁻1, আর এখানে -γ+1 কে 1 - লিখছি। লিমিট কি হবে, v1 থেকে v2। তাহলে দেখো আমরা k বাই 1 - কে বাইরে নিয়ে গেছি, আর এখানে v⁻1 আর v⁻⁻, এটাকে আমরা v⁻1 উপরেই রাখলাম, বা শুধু v থাকতো, আর v⁻⁻, যেহেতু এটা ইনভার্স আকারে আছে, ইনভার্সটা নিচে চলে গেলে ইনভার্স সাইনটা চলে যায়। তাহলে দেখো v⁻⁻, এটাকে লেখা যায় 1/v⁻, ঠিক আছে, তাহলে এটা v1 থেকে v2। সবাই কি এইটুকু পর্যন্ত ধরতে পারছি কি করলাম, সপ্তর্ষি বুঝছো কিনা? স্যার বুঝছি। হ্যাঁ, আমি ফার্স্ট গেলে বলবা। আর আজকে আমি একটু বলে রাখি, লেকচারের নোটটা আমি তোমাদের দিয়ে দিব, তো লেকচার তোলার দিকে বেশি এমফাসাইজ না করে বোঝার দিকে এমফাসাইজ করো, যাতে পরেও তুমি লেকচার তুলে নিতে পারো। অথবা তুমি যদি টাইম সেভ করতে চাও, একই সাথে লেকচার তুলবা বুঝবা, নো নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা লাস্টে যে পাইলাম ওয়ার্ক ডানের ফর্মুলা k/1 - এখানে দেখো এখন আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানে দেখো তো এরকম হওয়া উচিত, এখানে ভেরিয়েবল কারা, ভেরিয়েবল v⁻⁻, শুধু v গুলো হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে v এর জায়গায় আপার লিমিট বসালে v2/v2 হবে, মাইনাস দিয়ে v1 ডিভাইডেড বাই v1 হবে, অর্থাৎ v এর জায়গায় বসাবো v⁻⁻ জায়গায় v কে বসাবো, ঠিক আছে। তাহলে v2/v2 মাইনাস হচ্ছে v1/v1, ঠিক আছে। তাহলে আপার লিমিটও বসাইছি, মাইনাস দিয়ে লোয়ার লিমিটও বসাইছি, ঠিক আছে। এখন যদি এই পর্যন্ত আমরা বুঝে থাকি, খুবই ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, আগে আমরা যখন আইসোথার্মাল করছিলাম, কনস্ট্যান্টের ভ্যালু ছিল nRT, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা nRT। এবারের যে কনস্ট্যান্ট এটা কিন্তু nRT না, কারণ pv⁻⁻ কিন্তু nRT সমান না। সো এই কনস্ট্যান্টের ভ্যালু কত এটা কিন্তু আমার জানা নেই। তো যেহেতু কনস্ট্যান্টের ভ্যালুটা জানা নাই এবং কোশ্চেনেও দেয়া থাকবে না ম্যাক্সিমাম টাইম, সো কনস্ট্যান্টকে আমরা কেন আনছিলাম একটু যদি দেখি, কনস্ট্যান্টকে আমরা কেন আনছিলাম, এই যে পি কে সরায় k/v⁻⁻ লিখছিলাম। কনস্ট্যান্টকে আনার সুবিধা ছিল, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়, এখানে ইন্টিগ্রেশনের বাইরে চলে গেছিল, হিসাবটা সহজ ছিল। এখন আবার কনস্ট্যান্ট থাকাতে আমাদের একটা প্যারাও তৈরি হয়েছে, যে কনস্ট্যান্ট যেহেতু আছে, কনস্ট্যান্টের ভ্যালু কত এটা তো জানা নাই। তো কনস্ট্যান্টকে যেমন আমরা প্রয়োজনের তাগিদে আনছিলাম, প্রয়োজনের তাগিদেই এটা থেকে আবার আমাদের ছুটকানা পাইতে হবে, ঠিক আছে। কিভাবে ছুটকানা পাইতে পারি দেখো, আমরা এই কনস্ট্যান্টটাকে যদি ভিতরে নিয়ে যাই, k ইন্টু v2/v2 মাইনাস k ইন্টু v1/v1, দেখো ভিতরে নিলে যেটা সুবিধা হইলো, তো আমরা একটু লেফট সাইডে লিখি, আমরা তো লিখছিলাম pv⁻⁻ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি লেখা যায় p1v1 ইকুয়াল টু p2v2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? একই কথা, pv⁻⁻ কনস্ট্যান্ট মানে p1v1 ইকুয়ালস টু p2v2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা হলে যেটা হয়, আমি কি লিখতে পারি p1 এর ভ্যালু হবে হচ্ছে k/v1 দেখো এই v1 k এর নিচে চলে গেছে, ঠিক আছে। তাহলে k/v1 ঠিক একই ভাবে p2 কে আমরা লিখতে পারবো k/v2, তাহলে k/v2। সো এই জিনিসটা যদি লেখা যায়, দেখো এখানে কিন্তু এটা আছে, k/v2 আছে, k/v1 আছে,
তাহলে কে বাই ভি টু টু দি পাওয়ার গামাকে লিখতে পারবো পি টু, কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামাকে লিখতে পারবো পি ওয়ান। তাহলে ওয়ান মাইনাস গামা এটাকে লেখা যাবে পি টু ভি টু মাইনাস হয়ে যাবে পি ওয়ান ভি ওয়ান। তাহলে কে বাই ভি টু টু দি পাওয়ার গামা হলো পি টু, কে বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা হলো পি ওয়ান। এখন যেটা হলো এটা দেখতে একটু ইজি হয়েছে এবং ওই কনস্ট্যান্টের একটা বিট গোটা ভ্যালু টেলো আমাদের মুখস্থ রাখতে হচ্ছে না, ঠিক আছে। এটাকে আরেকটু সহজ করতে পারি, যেমন এখানে চারটা ভ্যালু দরকার, পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু। তুমি চাইলে নাম্বার অফ ভেরিয়েবল আর একটু কমায় আনতে পারো, এটাকেও তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে পারো, বাট এর থেকে ইউজফুল ফর্মুলা হচ্ছে এটা, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু যেহেতু এনআরটি, তাহলে পি টু ভি টু হবে হচ্ছে এনআর টি টু। কেন এনআর টি টু হইলো? কারণ এনআর আর তো চেঞ্জ হয় না, শুধু টেম্পারেচার চেঞ্জ হবে। ঠিক একইভাবে পি ওয়ান ভি ওয়ান লেখা যাবে এনআর টি ওয়ান, যেহেতু নাম্বার অফ মোলস চেঞ্জ হবে না, তাহলে এইখানে আমরা লিখতে পারি এনআর টি টু মাইনাস এনআর টি ওয়ান। একটা সিস্টেমে গ্যাস নিয়ে কাজ করতেছো, গ্যাসের মোল নাম্বার তো চেঞ্জ হবে না যদি না স্কিপ করে। স্কিপ তো করার চান্স নাই বা স্কেপ করার তো চান্স নাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে এন আর ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান, এইটা অনেক ইজিয়ার দেখতে হয়েছে এই অর্থে যে এখানে আমাদের বেশি ভেরিয়েবল লাগতেছে না, শুধু টেম্পারেচার কত ছিল কত হয়েছে এটা লাগবে, আর এন এর ভ্যালু লাগবে। গামার ভ্যালু তো জানি, ডায়াটমিক হলে কত হবে 1.4, পলিঅ্যাটমিক হলে 1.33, ঠিক আছে। তো তুমি চাইলে এটাকে এইভাবে মনে রাখতে পারো, এন আর ওয়ান মাইনাস গামা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, ঠিক আছে। সো এভাবেও তুমি মনে রাখতে পারো, টি টু হচ্ছে টি ফাইনাল আর টি ওয়ান হচ্ছে আমাদের টি ইনিশিয়াল। এই বুঝতে পারছি। সাবরিনা কি আছো নাকি? সাবরিনা নাই আজকে। সুভা বুঝতে পেরেছি, সুভা, সাফা, সারা, তারান্নুম, অনন্য দাস, এইটুক পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. Yes, sir, বুঝতে পেরেছি। ওকে, এবার চলো আমরা যেহেতু ওয়ার্ক ডানের ফর্মুলা পেয়ে গেছি, এবার এটাতে কিছু ম্যাথ সলভ করার ট্রাই করি, ঠিক আছে। সো পরের পেজে আমরা একটু ওয়ার্ক ডানের দুইটা ফর্মুলাই তুলে রাখি। এখানে ওয়ার্কের ফর্মুলা, ওয়ার্ক ডান যদি আইসোথার্মাল প্রসেস হইতো তাহলে গতদিনই ফর্মুলা দেখেছি, ওয়ার্ক হইতো হচ্ছে এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান। আর যদি তোমার অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য কেবল আমরা পাইছি এনআরটি ছিল, এখানে এনআর থাকে ওয়ান মাইনাস গামা আর ফর্মুলায় থাকে টি টু মাইনাস টি ওয়ান বা টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, যেটাই বলো, ঠিক আছে। এখন আসো যে আমরা কিভাবে এই ফর্মুলা দিয়ে প্রবলেম সলভ করতে পারি। ধরো এরকম একটা কোয়েশ্চেন দিল, 2 মোল মিথেন গ্যাস is at 300 Kelvin temperature. If the volume is made double suddenly, if the volume becomes double, suddenly, then find amount of work done. Then find amount of work done. Work, ঠিক আছে। সো ইজি ম্যাথ। প্রথম কথা, সাডেনলি দেখে আমরা বুঝে নিতে হবে এটা কি প্রসেস, এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক। তো চলো আমরা দেখি এটা কিভাবে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমরা যদি দেখি যে মিথেন গ্যাস 300 কেলভিন টেম্পারেচারে ছিল, তাহলে এন এর ভ্যালু দিয়ে দিছে 2 মোল। 2 মোল মিথেন গ্যাস, যেহেতু গামার ভ্যালু ইউজ করব 1.33। কেন 1.33? যেহেতু মিথেন হচ্ছে পলিঅ্যাটমিক। আর টি ওয়ান টেম্পারেচার ইনিশিয়ালি ছিল 300 কেলভিন, ঠিক আছে। এখন ওয়ার্ক ডান যখন বের করতে পারবে, আচ্ছা তার আগে আরেকটা জিনিস, যেহেতু ভলিউম ডাবল হয়েছে তাহলে ভি টু বাই ভি ওয়ান কে বলা যায় 2। সেগুলো আমার গিভেন ডেটা, ঠিক আছে। এখন আসো ওয়ার্ক ডানের ফর্মুলা কি, W ইকুয়াল টু এন আর ওয়ান মাইনাস গামা টি টু মাইনাস টি ওয়ান। এখানে দেখো বেশিরভাগ ভ্যালুই জানা আছে আমাদের। আমরা যদি একটু দেখি, এন এর ভ্যালু আমাদের জানা আছে, এটা হচ্ছে 2 মোল, গামার ভ্যালু হচ্ছে 1.33, টি ওয়ান জানা আছে 300 কেলভিন। সো হোয়াট উই ডু নট নো
ইজ T2। তো আমরা যদি T2 এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আসলে ম্যাথটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? এখন T2 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি? T2 এর ভ্যালু বের করতে গেলে দেখো আমাদের যেহেতু ভলিউমের রেশিও দিয়ে দিছে, ভলিউমের রেশিও যেহেতু দিয়ে দিছে, ভলিউম আর টেম্পারেচারের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে অ্যাডিয়াব্যাটিকের। কি রিলেশন আছে? T(V⁴Γ-1) কনস্ট্যান্ট। সো যেহেতু আমার T1 জানা আছে আর V1 V2 রেশিও জানা আছে, তাহলে T2 টা আমরা এখান থেকে বের করে নিব। T1 V1⁻⁻1, T2 V2⁻⁻1। তাহলে এখানে আমাদের T2 বের করতে হবে। T2 হবে হচ্ছে T2 সমান সমান লেখা যায় T1 ইন্টু V1/V2⁻⁻1। ঠিক আছে না? T2 সমান সমান T1, V1 এর নিচে V2 চলে গেছে। T1 এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন আর V1/V2 হচ্ছে হাফ। যেহেতু V2/V1 হচ্ছে 2, তাহলে V1/V2 হচ্ছে হাফ টু দি পাওয়ার 1.33 - 1। দেখো তো এটা টেম্পারেচারটা কত আসে? সপ্তর্ষি অথবা অন্য কেউ একজন বলো। স্যার 238.66। 238.66 কেলভিন। তাহলে দেখো আমাদের রেজাল্ট চলে আসছে। এখন ভ্যালুগুলা জাস্ট বসাই দিলে হবে 2 × 8.314, নিচে 1 - 1.33, আর ব্র্যাকেটে T2 - T1, এটা হবে 238.66 মাইনাস 300। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কত আসে একটু বলো তো, ওয়ার্ক ডানের ভ্যালু। এনিওয়ান অ্যান্সার বের করছে কেউ? স্যার 3.09 × 10 কিউব। 3019 হ্যাঁ, একদম একদম। 19 হ্যাঁ, 3090 3090 স্যার। 3090.79 79। জুল। 10⁻³ ফর্মে লেখার দরকার নাই, এভাবেই গুড এনাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন এই অ্যান্সারটা পজিটিভ আসছে কারণ ওয়ার্ক ডানটা পজিটিভ হয়েছে। ওয়ার্ক ডান যদি নেগেটিভ হইতো তার মানে ওয়ার্ক ডান মানে নেগেটিভ আর পজিটিভ কেন আসে আগে এটা চিন্তা করো। তো একটু দেখো, বিকামস ডাবল বলছে, ডাবল মানে ভলিউম বাড়ছে। ভলিউম বাড়লে মনে আছে এই চ্যাপ্টারে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যখন পড়ছিলাম, dq = du + dw, আমরা বলছিলাম dw পজিটিভ হবে যদি ভলিউম বাড়ে, dw নেগেটিভ হবে যদি ভলিউম কমে। তো পজিটিভ ওয়ার্ক হয় কখন? যদি এক্সপ্যান্ড হয়, গ্যাসের এক্সপ্যানশন হইলে পজিটিভ ওয়ার্ক, গ্যাসের কম্প্রেশন যদি হয় তখন নেগেটিভ ওয়ার্ক। যেটা এখানে এক্সপ্যানশন হয়েছে পজিটিভ ওয়ার্ক, এটা একটু লিখে রাখতে পারো। রিমেম্বার এক্সপ্যানশন হলে হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আর কম্প্রেশন যদি হয় নেগেটিভ ওয়ার্ক। সো এটা যদি মাথায় রাখো তাহলে দেখবে যে অ্যান্সার কি ঠিক আসছে কি আসছে নাই তুমি নিজেও জাজ করতে পারবা যে এখানে যেহেতু পজিটিভ আসছে, পজিটিভই ওয়ার্ক হওয়ার কথা, যেহেতু ডাবল হয়েছে বলে। ঠিক আছে, যদি বুঝে থাকি এবার চলো আমরা আরো কিছু প্রবলেমে যাব। সেটা হচ্ছে পিভি গ্রাফ ফর isothermal and adiabatic process. প্রথম কথা, পিভির মধ্যে রিলেশন হচ্ছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আইসোথার্মালের ইকুয়েশন, বা এটাকে কি লেখা যায় পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি। ঠিক একইভাবে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, এটাকে লেখা যায় হচ্ছে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি টু দি পাওয়ার গামা, এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিকের ইকুয়েশন, অ্যাডিয়াব্যাটিক। এখন আমি যখন একটা গ্রাফ আঁকবো, ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস,
এদিকে রয়েছে হচ্ছে আমাদের ভলিউম, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের প্রেসার। ঠিক আছে, সো প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ আঁকতেছি। এখন গ্রাফটা কেমন হবে আমরা যদি একটু বুঝি। সো আইসোথার্মালের গ্রাফ হবে এই ইকুয়েশনকে ফলো করে। তার মানে ভি যদি বাড়ে পি কমবে, এবং এটা অনেকটা কি ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই এক্স। ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই এক্স হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। সো এটা গ্রাফটা দেখতে হবে হচ্ছে অনেকটা হাইপারবোলিক। ঠিক আছে, এই কালারটা হাইপারবোলিক। সো এই গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। সো এটাকে আমরা বলতেছি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস ফলো করতেছে, আইসোথার্মাল প্রসেস ফলো করতেছে। কিন্তু যখন তুমি অ্যাডিয়াব্যাটিকে যাবা, অ্যাডিয়াব্যাটিকের কিন্তু ফর্মুলা আবার ডিফারেন্ট, তাই না? অ্যাডিয়াব্যাটিকের ফর্মুলা যদি আমরা একটু দেখি, পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, এইটার গ্রাফ যদি হয়, এটা কিন্তু অনেকটা এরকম যে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন এর ভ্যালু আবার গ্রেটার দেন 1। কেন গ্রেটার দেন 1? কারণ হচ্ছে গামার ভ্যালু কি কি হতে পারে, 1.33 হয়, 1.4 হয়, 1.67। তা গামার প্রত্যেকটা ভ্যালু তো 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে যদি বড় হয়, এখন ভি বাড়লে পি কমবে, এটা এখনো ট্রু, কিন্তু ভি বাড়লে পি বেশি বেশি করে কমবে বিকজ অফ গামা। গামা যেহেতু পাওয়ারে আছে, যেমন গামার ভ্যালু যদি 2 হয়, জাস্ট ইমাজিন করো গামা যদি 2 হইতো, তাহলে ভি ডাবল হইলে পি কিন্তু 1/4 হয়ে যেত। কারণ কি, স্কোয়ার থাকতো তখন এখানে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স স্কোয়ার যদি হয়, এক্স এর ভ্যালু 2 হইলে ওয়াই এর ভ্যালু কি 1/4 হয়ে যাবে। তাহলে এবার বলতে পারি এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু দ্রুত নামতে থাকবে, ফলে এটার গ্রাফটা অনেকটা এইরকম হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্টের গ্রাফ, যে ভি বাড়ার সাথে সাথে পিটা র্যাপিডলি নামলো। কেন র্যাপিডলি নামলো? যেহেতু ভির সাথে গামা আছে, তাহলে ভি যদি বাড়ে, ভি টু দি পাওয়ার গামা আকারে পি কমতে থাকবে। গামার ভ্যালু 1 এর থেকে বড় হয়, এটা দ্রুত কমতে থাকবে। তাহলে এটা কোন ফর্মুলাটা মেনে চলতেছে? পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কোন প্রসেস? অ্যাডিয়াব্যাটিক। এটা অ্যাডিয়াব্যাটিক প্রসেস। ঠিক আছে, তাহলে আমরা দুইটা গ্রাফ দেখতে পারলাম, একটা হচ্ছে আইসোথার্মালের গ্রাফ পিভি গ্রাফ, আর একটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিকের পিভি গ্রাফ। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম সপ্তর্ষি কি হইলো? Yes, sir, বুঝছি। তারা তারান্নুম বুঝতে পেরেছি, অনন্য দাস বুঝতে পেরেছি। Yes, ভাইয়া sir. একটু আবার বলবেন কেন স্টিপ হচ্ছিল? কেন এটা স্টিপার নামছে তাই বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, কারণ খুব সিম্পল, যে ধরো এটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে বাই ভি, তাহলে ভি বাড়লে পি কমে। আর আরেকটা গ্রাফ কেন স্টিপার নামছে, কারণ হচ্ছে পি ইজ ইকুয়াল টু কে বাই ভি টু দি পাওয়ার গামা। সো ভি টু দি পাওয়ার গামা থাকার ফলে ভি যত বাড়বে, ভি টু দি পাওয়ার গামার ভ্যালু আরো বড় বড় হবে। তাহলে এটা যদি আরো বেশি বেশি হয়, তাহলে প্রেসারটা কি আরো দ্রুত ফল করবে না? তাহলে দেখো এখানে ভি বাড়তেছে, যেহেতু ভি টু দি পাওয়ার গামা হিসেবে প্রেসার কমতেছে, সো ভি এর ভ্যালু বাড়া মানে ভি টু দি পাওয়ার গামার ভ্যালু অনেক বেশি বেশি হয়ে যাওয়া, প্রেসার দ্রুত ফল করতেছে। তো এটা নিচ দিয়ে গেছে। বুঝতে বুঝছি পারছি? ভাইয়া, বুঝছি। ম্যাজিক। এবার চলো, যদি এটুক পর্যন্ত বুঝে থাকি, এবার একটা জিনিস দেখি, এটা হচ্ছে ওয়ার্ক ডান ফ্রম গ্রাফ, পিভি গ্রাফ। ওয়ার্ক ডান ফ্রম পিভি গ্রাফ, ওয়ার্ক ডান ফ্রম পিভি গ্রাফ। পিভি গ্রাফ থেকে আমরা চাইলে ওয়ার্ক ডান বের করতে পারি। কেমনে বের করতে পারি একটু দেখি। সো আমাদের এটা কি জানা আছে, এস ইকুয়াল টু ভিটি, এবং 9-10 এ তোমরা শিখছিলা ভিটি গ্রাফের এরিয়া, ভিটি গ্রাফের এরিয়া কি নির্দেশ করে? কারো কি জানা আছে ভিটি গ্রাফের এরিয়াটা কি হয়? ডিসপ্লেসমেন্ট হয়। যদি যদি কারো মনে না থেকে থাকে, এমসিকিউ সলভ করতা, ভিটি গ্রাফ আঁকতা, মানে ভিটি গ্রাফ এমসিকিউ তে দিয়ে দিত, বলতো ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, তুমি এরিয়াটা বের করে দিয়ে আসতা। যদি কেউ শর্টকাটে করে থাকো তাহলে এভাবে করছো। আর কেন এরিয়াটা আসলে ডিসপ্লেসমেন্ট হয়, এটা ইজিলিও একটা বলতে পারো, যে ভি সমান সমান তো আমরা জানি ডিএস বাই ডিটি। তাহলে ডিএস সমান সমান ভি ডিটি। আমি যদি ইন্টিগ্রেশন করি, ডিএস কে ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন ভিডিটি, তাহলে এস সমান সমান ইন্টিগ্রেশন ভিডিটি। সো তোমরা জানো কিনা জানি না, যে ইন্টিগ্রেশনের একটা মেইন কাজ হচ্ছে এরিয়া বের করা। সো ইন্টিগ্রেশন ভিডিটি হচ্ছে ভিটি গ্রাফের এরিয়া বের করতেছে, আর এরিয়াটাই তাহলে এস নির্দেশ করতেছে, ডিসপ্লেসমেন্ট নির্দেশ করতেছে। যেমন
এরকম তুমি আরো অনেক ফর্মুলা দেখছো, তোমরা যদি একটু মনে করে দেখো, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স, তাহলে এফ এক্স গ্রাফের এরিয়া ডাব্লিউ ওয়ার্ক নির্দেশ করবে, তাহলে এফ এক্স এরিয়া অফ এফ এক্স গ্রাফ বা আন্ডার এফ এক্স গ্রাফ ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ার্ক। এরিয়া আন্ডার এফ এক্স গ্রাফ হবে হচ্ছে ওয়ার্ক। কেমনে হবে একটু দেখি। এটার একটা এক্সাম্পল তোমরা ইন্টারে শিখছো এবং সেটার একটা ব্যবহার দেখা দিতে চাচ্ছি। এফ এক্স গ্রাফ ফর স্প্রিং যদি আমরা দেখি, স্প্রিং এর ক্ষেত্রে তোমরা জানো যে এফ ইকুয়াল টু কে এক্স, এক্সটার্নাল এজেন্টের যে ফোর্সটা, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স দেখে আমি বলতে পারি এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের একটা ইকুয়েশন হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের গ্রাফ হবে। তাহলে এখন আমাকে বলো তো, এই পর্যন্ত যদি নিয়ে থাকো, ধরো এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0, এইখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স পরিমাণ, তাহলে এখন দেখো তো এই এরিয়াটা কি আসা উচিত, এরিয়ার ফর্মুলা কি হওয়া উচিত। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যেহেতু তাহলে এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো একটু সপ্তর্ষি বলো তো, বেস কত এখানে আর হাইট কত, এই ট্রায়াঙ্গেলের বেস কতটুকু লেখা যায়? ডিসপ্লেসমেন্ট টুকু মানে এক্স। এক্স, 0 থেকে এক্স মানে এক্স। আর হাইটটা কতখানি বলো তো, এটাকে একটা ফোর্স হিসেবে চিন্তা করে নেওয়া যায়, এফ ফোর্স, ঠিক আছে? এটাকে আমরা এরকম এফ ফোর্স হিসেবে চিন্তা করে দিতে পারি। তাহলে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটাইছে এফ পরিমাণ ফোর্স, তাহলে বেস ইন্টু হাইট, হাইটের জায়গায় এফ বসায় দেওয়া যায়। দেখো তাহলে এক্স ইন্টু এফ। এখন আসো এফ ইকুয়াল টু তো আবার আমরা জানি কে এক্স লেখা যায়, কারণ এই যে তোমরাই লিখছো শুরুতে। তাহলে দেখো এটা কি আসে, হাফ ইন্টু এক্স ইন্টু কে এক্স, এক্স ইন্টু কে এক্স, এটা করলে যেটা আসতেছে কত আসতেছে, হাফ কে এক্স স্কোয়ার। বলো তো হাফ কে এক্স স্কোয়ার কি ছিল? স্প্রিং এর ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার কি ছিল? এনার্জি। এনার্জি বা ওয়ার্ক ডান, তাই না? একটা স্প্রিং কে এক্স পরিমাণ ইলংগেট করতে ওয়ার্ক ডানই তো ছিল হাফ কে এক্স স্কোয়ার। তাহলে দেখো এরিয়া হাফ কে এক্স স্কোয়ার, এইটাই তাহলে ওয়ার্কের সমান হচ্ছে। তাহলে আমরা একটু আগে যে বলতেছিলাম যে ইন্টিগ্রেশন করলে এরিয়া পাই, আর এরিয়া হচ্ছে এখানে ওয়ার্কের সমান হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু সব মিলে যাচ্ছে একই সাথে। এটার এরিয়া আসতেছে হাফ কে এক্স স্কোয়ার, তাহলে এফ এক্স গ্রাফের এরিয়া হাফ কে এক্স স্কোয়ার, এটাই আবার ওয়ার্কের ফর্মুলা। তাহলে এরিয়া দিয়ে আমরা ওয়ার্ক ডান বের করতে পারি। এফ এক্স গ্রাফের এরিয়া হবে ওয়ার্ক, ভিটি গ্রাফের এরিয়া হবে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইনফ্যাক্ট তোমরা যেহেতু শিখে ফেলছো অলরেডি যে ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, তাহলে বলো তো ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, ইন্টিগ্রেশন পিডিভি। এবং এই কনসেপ্টটা, এই যে ওইখানকার কনসেপ্ট যদি এখানে ইউজ করি, তাহলে বলো তো আমরা কি বলতে পারবো, পিভি গ্রাফের এরিয়া অ্যাকচুয়ালি ওয়ার্ক আমাকে আউটপুট দিবে। তাহলে এরিয়া আন্ডার পিভি গ্রাফ উইল বি ওয়ার্ক, যেমনটা এফ এক্স গ্রাফের এরিয়া ওয়ার্ক হয়েছে, যেমনটা ভিটি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট হয়েছে, এইখান থেকে আমরা বলতে পারি এরিয়া আন্ডার পিভি গ্রাফ ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক। তাহলে আমরা যদি ওয়ার্ক বের করতে চাই, তাহলে এরিয়া আন্ডার পিভি গ্রাফ বের করে দিয়ে আসবো, ঠিক আছে? যেমন আমাদের যদি এই গ্রাফের কথা চিন্তা করো, এই গ্রাফের ক্ষেত্রে আমরা ইয়েলোটা যদি নেই, ধরো এইটুকু এরিয়া যদি নেই, এইটুকু এরিয়া কে বলতে পারবে কোন প্রসেসের জন্য ওয়ার্ক ডান বের হবে, বলতে পারবা? একটা গ্যাসের ভলিউম বাড়াইছো একবার আইসোথার্মাল প্রসেসে, আবার ওই সেম গ্যাসটাকে অ্যাডিয়াবেটিক প্রসেসেও তুমি ভলিউম বাড়াইছো। দুইটা প্রসেসের গ্রাফ আলাদা, গ্রাফের স্লোপ আলাদা, একটা একটু দ্রুত নামছে, একটা একটু আস্তে আস্তে নামছে। এখন বলো তো ইয়েলো কালারের যে এরিয়াটা আসছে, এটা কোন প্রসেসের জন্য ওয়ার্ক ডান হওয়া উচিত? ডিয়াবেটিক এর জন্য। অ্যাডিয়াবেটিক প্রসেসে, ভেরি গুড, অ্যাডিয়াবেটিক প্রসেস, ওয়ার্ক ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আর বলো তো এই যে যে গ্রিন এরিয়াটুক হবে, এই যে গ্রিন কার্ভের আন্ডারে যে এরিয়াটুক আছে, এটাকে আমরা এইভাবে দেই, বলো তো এই এরিয়াটা কোন প্রসেসের জন্য হবে? এরিয়া ইকুয়াল টু ওয়ার্ক ইন তোমার হচ্ছে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। তার মানে গ্রাফের এরিয়া দেখলে আমরা বুঝে যাব যে কার এরিয়াটা বড়, কার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বেশি হয়েছে। বলো তো এক্ষেত্রে কোন ওয়ার্ক ডানটা বেশি হয়েছে,
আইসোথার্মাল নাকি অ্যাডিয়াব্যাটিকের? Isothermal. আইসোথার্মালের এরিয়া বেশি দেখে ওয়ার্ক ডানটাও বেশি হয়েছে, আর অ্যাডিয়াব্যাটিকের এরিয়া কম দেখে ওয়ার্ক ডানটা কম হয়েছে। এরকম এটা তো গ্রাফ থেকে বুঝলাম। এখন আসলে যে একটা ম্যাথের ডাটা দিয়ে আমরা ম্যাথ করব এবং ম্যাথ সলভ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়ার কনসেপ্ট দিয়ে কি ম্যাথের কনসেপ্ট কি কনসিস্টেন্ট আছে কিনা। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে নাও ইজ দ্য রাইট টাইম টু আস্ক দ্য কোয়েশ্চেন। নুসাইবা, নাজমি, বুঝতে পেরেছি কি হইলো? জি ভাইয়া। জি স্যার। নাইস, তাহলে চলো আমরা স্যার চলে যাই। ওয়ার্ক ডান নেগেটিভ হইলে গ্রাফটা কেমন হবে? আবার একটু বলো তো ওয়ার্ক কোয়েশ্চেনটা ডান আবার। নেগেটিভ হইলে গ্রাফটা কেমন হবে? ও, ওয়ার্ক ডান নেগেটিভ হলে জাস্ট ভলিউমটা বাড়বে না, ভলিউমটা কমবে। ভলিউম কমলে মনে আছে, ভলিউম বাড়লে ওয়ার্ক ডান পজিটিভ, ভলিউম কমলে ওয়ার্ক ডান নেগেটিভ। যখন কমে যাবে তখন ওই এরিয়াটাই নিবা, জাস্ট এরিয়াটা নেগেটিভ এরিয়া নিতে হবে বা নেগেটিভ রেজাল্ট দেখাইতে হবে। কারণ ভলিউম কমলে, এটা যেমন দুইটা প্রসেসই তো ডানে গেছে, যদি বামে আসতো গ্রাফের তাহলে ভলিউমটা কমে যেত, তখন নেগেটিভ ওয়ার্ক হতো। এরকম ম্যাথ আমরা করবো, একটু পরে দেখতে পারবা। তো চলো আমরা আগে একটা প্রবলেম তুলি। তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিচ্ছে প্রথমে, 2 মোল নাইট্রোজেন গ্যাস ইজ অ্যাট ধরো 400 কেলভিন টেম্পারেচার, is at 400 Kelvin temperature. The gas is expanded slowly to double of its volume. The same gas could have been suddenly expanded to double of its volume. Compare the work done in both cases. Compare the work done in both cases. সো দুইটা প্রসেসে ওয়ার্ক ডান বের করতে বলছে। প্রথমে এখানে বলছে যে গ্যাসটা এক্সপ্যান্ড করছে ডাবল ভলিউমে স্লোলি, পরে হচ্ছে বলছে যে সেম গ্যাসই আমরা সাডেনলি এক্সপ্যান্ড করতে পারতাম ডাবল। সো স্লোলি আর সাডেনলি, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। যখন স্লোলি বলতেছে এটা কোন প্রসেস? আইসোথার্মাল, এটা নিয়ে লাস্টেই আমাদের কথা হয়েছে লাস্ট দিন। আর যখনই সাডেনলি বলতেছে তখন এটা অ্যাডিয়াবেটিক হবে। তার মানে অ্যাডিয়াবেটিকে যদি আমি ভলিউম ডাবল করি ভার্সেস হচ্ছে আইসোথার্মালে যদি ভলিউম ডাবল করি, তাহলে কোন ক্ষেত্রে ওয়ার্ক বেশি হবে কম্পেয়ার করতে বসে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করতে পারি একটু দেখি। প্রথমে আমরা চলে যাই যে আইসোথার্মালে আমাদের ওয়ার্ক ডানটা কত হবে ইন আইসোথার্মাল প্রসেস। তো ওয়ার্কের ফর্মুলা তো আমাদের জানাই আছে, এনআরটি লন V2/V1। যেহেতু ডাবল করা হয়েছে, V2/V1 হচ্ছে টুয়াইস, ডাবল ভলিউম করা হয়েছে। টি আমাদের এখানে দিয়ে দিছে, টি এর টেম্পারেচার হচ্ছে, এন এর ভ্যালু আগে কত মোল? 2 মোল, আর এর ভ্যালু 8.314, টেম্পারেচার বোধহয় 400 কেলভিন। তাহলে টেম্পারেচার 400 কেলভিনেই স্লোলি ডাবল করলে 400 কেলভিনটা ফিক্স থাকবে, এটা আইসোথার্মাল প্রসেস হবে। আর এখানে লন 2 হবে কারণ V2/V1 এর ভ্যালু হচ্ছে 2। দেখো তো এখান থেকে ওয়ার্ক ডান এর ভ্যালুটা কত আসে? Sir, 4610.26. 4610, আর কিছু আছে? 26 জুল। ভেরি গুড, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এবার আসো সেকেন্ডটা হচ্ছে ইন অ্যাডিয়াবেটিক প্রসেস এটা কি ঘটনা ঘটবে। সো এটা আমরা একটু দেখে ফেলি। ইন অ্যাডিয়াবেটিক প্রসেস
অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা হয়তো NR 1 মাইনাস গামা T2 মাইনাস T1। সো একটা জিনিস দেখো, তুমি এই ফর্মুলা ভুলও লিখতে পারো, অনেক সময় T1 মাইনাস T2 লিখে ফেলতে পারো, অথবা 1 মাইনাস গামার জায়গায় গামা মাইনাস 1 লিখে ফেলতে পারো। তো তুমি এটা কেমনে বুঝতে পারবা যে ভুল করছো, ফর্মুলা একটা মাইনাস উল্টে গেছে? কারণ ভলিউম ডাবল করলে ওয়ার্ক ডান পজিটিভ আসা উচিত, তুমি যখনই আসলে উল্টা লিখবা তখন দেখবা ওয়ার্ক ডান নেগেটিভ চলে আসছে। তো এখানে দেখো ভলিউম দুই ক্ষেত্রেই ডাবল করছে, তাহলে দুই ক্ষেত্রেই পজিটিভ ওয়ার্ক আসা উচিত। যদি কোনো কারণে ফর্মুলা উল্টা লিখে ফেলাও তখন নেগেটিভ ওয়ার্ক আসবে। তো এগুলা এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা ইম্পর্টেন্ট, যে ম্যাথের রেজাল্ট দেখলে তুমি বুঝবা যে ফর্মুলা ভুল লেখছো কি লেখো নাই, ম্যাথ হয়েছে কি হয় না। এইখানে যদি আমরা ভ্যালুগুলা বসে, দেখো একটা ভ্যালু জানা নাই 8.314, গামার ভ্যালু হচ্ছে 1.4, T2 মাইনাস T1, T2টা আমি জানি না, T1 জানি 400 কেলভিন। তাহলে T2টা কেমনে বের করবো? ওই যে আগের যে ফর্মুলাটা আমরা লিখছিলাম, যেহেতু ভলিউমের রেশিও জানি, তাহলে আমি টেম্পারেচার বের করতে পারবো হচ্ছে এই ভলিউমের রেশিও ইউজ করে। TV টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, তাহলে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T2 হবে হচ্ছে T1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই না? T2 হবে হচ্ছে V1 বাই V2। হ্যাঁ, তাহলে দেখো এখানে হচ্ছে 400 আর ইন্টু হচ্ছে এখানে হাফ হবে, হাফ টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে T2 এর ভ্যালুটা কত আসলো? 303.14. 303.14 কেলভিন। তাহলে দেখো এই ভ্যালুটা এখানে যদি বসাই দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 2 ইন্টু 8.314 1 মাইনাস 1.4, T2 হচ্ছে 303.14 মাইনাস 400। এটা একটা পজিটিভ রেজাল্ট আসা উচিত, কারণ ভলিউম এক্সপ্যান্ড হয়েছে। দেখি পজিটিভ আসে কিনা, দেখো তো কত আসে। 4026.33. 4026.33 এত জুল এটা ওয়ার্ক। এখন দেখো এটা রেজাল্ট ঠিক আছে কিনা, আইসোথার্মালে ওয়ার্ক বেশি আসছে, অ্যাডিয়াবেটিকে ওয়ার্ক কম আসছে, এটা কিন্তু আমরা গ্রাফ দিয়ে এখন এক্সপ্লেইন করতে পারি কেন আসলে বেশি আসছে, কেন আসলে কম আসছে। কেউ কি কোয়েশ্চেন করতে গেছিলা? সরি, দেখো এটা হচ্ছে আইসোথার্মাল, আমরা ওই কালারটা ইউজ করি। এটা হচ্ছে আইসোথার্মাল ছিল আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ছিল। দুই ক্ষেত্রেই তো আমি ভলিউম ডাবলই করছি, তাই না? দুই ক্ষেত্রেই যেহেতু ভলিউম ডাবল করছি, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 হচ্ছে 2V1, এদিকে ভলিউম আর এদিকে প্রেসার। প্রেসার। এখন দেখো এখানে আমরা যদি এরিয়া যদি চিন্তা করি, অ্যাডিয়াবেটিক এটুকু হচ্ছে অ্যাডিয়াবেটিক AD, অ্যাডিয়াবেটিক। সো অ্যাডিয়াবেটিকের এরিয়াটা ছোট, আর আমি যদি হচ্ছে এই এরিয়াটার কথা চিন্তা করি, এটা হচ্ছে আইসোথার্মাল। আইসোথার্মালের এরিয়াটা বড়, আইসোথার্মালের এরিয়া বড় দেখে আমাদের ওয়ার্ক ডানটাও বড় আসছে। ঠিক আছে, তাহলে কম্পারিজন করে ফেলছি, ওয়ার্ক ডান বাই আইসোথার্মাল ওয়াজ হায়ার দ্যান ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। বুঝতে পারছি আমরা কি করলাম? আফিয়া ইবনাত, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। Good. এই তোমার ছোট বোন আসছে দেখি পড়তে, তোমার একটা ছোট বোন আছে না? জি স্যার। ওই যে বাংলা ভার্সনে পড়ে মনে হয়, তোমাদের পরের ব্যাচে আর কি। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? তাহলে কিভাবে আমরা শুধু ম্যাথ কিন্তু করতেছি না, আমরা ম্যাথ ফিল করতেছি, একদম ম্যাথের রেজাল্ট আমাদের সাথে কথা বলতেছে। ঠিক আছে, সো এভাবে আমরা সলভ করলাম। এবার চলো, এবার আমরা তো শুধু এক্সপ্যানশন দেখলাম, এবার চলো একটু কম্প্রেশনও নিয়ে আসি। ঠিক আছে, যদি কম্প্রেশনও হয় তখন আমরা কিভাবে এই ম্যাথগুলো সলভ করব। কোয়েশ্চেন তুলো। 5 mole methane gas is at 300 Kelvin temperature. The gas is slowly expanded to double of its volume. The gas is slowly expanded
to 3 times of its original volume. Then the volume is reverted back to its initial volume. Then the gas is suddenly reverted back to its initial volume. So what will be the net work in the process? What is the net work in this process? What is the net work in the whole process? হোল প্রসেসে কি পরিমাণ ওয়ার্ক হয়েছে এটা বের করতে বলছে। সো হোল প্রসেসে কতটুকু ওয়ার্ক হয়েছে এটা বের করতে গেলে দুইটা স্টেপের ওয়ার্ক বের করে যোগ করে দেব। প্রথমে হচ্ছে স্লোলি করছে, তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে, পরে সাডেনলি করছে এটা অ্যাডিয়াবেটিক প্রসেসে। সো আগে আমরা একটু ছবিটা এঁকে ফেলি। প্রথমে ভলিউম 3 টাইমস করছে, এটা ধরো পি, এটা ভি। প্রথমে ভলিউম 3 টাইমস করছে হচ্ছে আইসোথার্মাল প্রসেসে, আর পরে অ্যাডিয়াবেটিক প্রসেসে করছে। অ্যাডিয়াবেটিক প্রসেসে কিন্তু আবার আগের ভলিউমে নিয়ে আসছে। সো এটা কি সবাই বুঝো যে এটার স্লোপটা বেশি হয়, এটা কিন্তু খুব দ্রুত উপরে ওঠে। আইসোথার্মালটা জেন্টেল হয়, আর ব্যাক করার সময়, কম্প্রেস করার সময় কোন প্রসেসে আসছি? অ্যাডিয়াবেটিকে আসছি। এখন অ্যাডিয়াবেটিকে যখন স্লোপ আরো বেশি হবে, এটা দ্রুত উঠবে, তখন তো এটা নিচ দিয়ে গেলে তো দ্রুত উঠাবে না, এটার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু মুছি, সরি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এইটা হচ্ছে সেই ইনিশিয়াল ভলিউম ভি ইনিশিয়াল, যেটাকে আমরা V1 নাম দিলাম, আর এটা হচ্ছে V2। তো আমরা একটু পয়েন্ট গুলার নাম দিতে পারি। এই পয়েন্টটার নাম দিয়ে হচ্ছে, এই পয়েন্টের নাম দিয়ে 1 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টের নাম দিয়ে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিয়ে হচ্ছে আমরা 3 নাম্বার পয়েন্ট। এটা আমরা মনে হয় সবাই বুঝতেছি যে এই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল, স্লোলি ট্রিপল করা হয়েছিল, আর এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। আর দেখো এটা কি সবাই বুঝি কিনা, V2 হচ্ছে 3V1, যেহেতু ভলিউম 3 টাইমস করা হয়েছে, 3 টাইমস অফ ইটস অরিজিনাল ভলিউম। তাহলে সবাই বুঝি কিনা যে V2 বাই V1 এটা হচ্ছে 3। V2 বাই V1 3 টাইমস করা হয়েছিল দেখে 3। আবার এটা কি সবাই বুঝো কিনা যে V3 যেটা, V3 কিন্তু V1 এরই সমান। কারণ কি, 1 থেকে 2 তে যে আবার 3 তে যে ব্যাক করছে, ওটা তো অরিজিনাল পজিশনে ব্যাক করছে। অরিজিনাল ভলিউমে ব্যাক করা মানে V1 এ ব্যাক করা। সো V1 এর জায়গায় আমরা চাইলে V3 ও লিখে দিতে পারি। দেখো এই যে V2 বাই V1 ছিল, V1 এর জায়গায় চাইলে আমরা V3 ও লিখতে পারি, এই কনসেপ্টটা ইউজ করে। ঠিক আছে, এই কনসেপ্টটা ইউজ করে লিখতে পারি। এখন আসো, যদি এইটুকু পর্যন্ত বুঝে থাকি, আমরা প্রথমে 1 থেকে 2 তে ওয়ার্ক ডান বের করি। 1 থেকে 2 তে ওয়ার্ক ডান সমান সমান, যেহেতু এটা হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, তাহলে এটার ওয়ার্ক ডানের ফর্মুলা হবে nRT ln V2 বাই V1। আচ্ছা, কেউ কি গ্রাফ দেখা বলতে পারবা নেট ওয়ার্কটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ। টোটাল ওয়ার্কটা নেগেটিভ আসবে, কেন বলো তো? অ্যাডিয়াবেটিক। এই দেখো, এখানে আইসোথার্মাল হচ্ছে এক্সপ্যানশন হয়েছে, অ্যাডিয়াবেটিকে কম্প্রেশন হয়েছে। সো এক্সপ্যানশনে পজিটিভ ওয়ার্ক, কম্প্রেশনে নেগেটিভ ওয়ার্ক। এটা কি বুঝো, এক্সপ্যানশনের এরিয়ার থেকে কম্প্রেশনের এরিয়াটা কিন্তু বড়। যেহেতু কম্প্রেশনের এরিয়াটা বড়, নেগেটিভ ওয়ার্কটা বড় হবে, পজিটিভের থেকে নেগেটিভ ওয়ার্কটা বড় হবে। এই জন্য আমাদের টোটাল ওয়ার্কটাও নেগেটিভ আসবে। আবারও বলি, এক্সপ্যানশনের এরিয়াটা হচ্ছে নিচের টুক, কম্প্রেশন যখন হয়েছে এরিয়া উপর দিয়ে গেছে, তাহলে ওইটার এরিয়াটা আরো বড় হবে। তাহলে কম্প্রেশনের এরিয়া বড় মানে নেগেটিভ ওয়ার্কটাও বড়। তাহলে নেগেটিভ ওয়ার্ক পজিটিভের থেকে বেশি হলে ফুল সাইকেলে কি হবে, ওয়ার্ক ডানটা নেগেটিভ হবে। ঠিক আছে, সো এরকম যদি বুঝে থাকি, তাহলে চলো এখানে ভ্যালু আগে বসাই। এন এর ভ্যালু হচ্ছে 5 মোল, আর এর ভ্যালু হচ্ছে 8.314,
টেম্পারেচার আমাদের কত দিয়ে দিছিল 300 কেলভিন, আর লন 3 লেখা যাবে যেহেতু V2/V1 হচ্ছে 3। দেখো তো এটার ভ্যালু কত আসতেছে। কেউ তো বলো। 13700.79. অনেক কাজ হয়েছে, 13,700 জুল, ভেরি গুড। এবার আসো W2 থেকে 3। সো সপ্তর্ষি বলো তো এখানে আমরা কি এক্সপেক্ট করতেছি, ওয়ার্ক ডান পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। 2 থেকে 3 যেহেতু কম্প্রেশন হয়েছে এটা নেগেটিভ আসা উচিত, ভেরি গুড। তাহলে এটার ফর্মুলা হবে NR, কালার ইউজ করি, এটার ফর্মুলা হবে NR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। এখানেও আবার দেখো একই ঝামেলা, সব ভ্যালু জানা আছে। এটার ভ্যালু হচ্ছে 1.33 যেহেতু পলিঅ্যাটমিক, N এর ভ্যালু হচ্ছে 5 মোল, T1 এর ভ্যালু জানা আছে হচ্ছে, আচ্ছা এটা কি সবাই বুঝি কিনা দেখো, 1 থেকে 2 পর্যন্ত এটা কিন্তু আইসোথার্মাল দেখা প্রত্যেকটা পয়েন্টেই টেম্পারেচার সেম। T1 আর T2 দুইটাই আসলে 300 কেলভিন। কেন 300 কেলভিন? ও শুরু করছিল 300 দিয়ে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা T1 T2 এখানে যেহেতু 1 থেকে 2 পুরাটাই আইসোথার্মাল, ওদের টেম্পারেচার সেম, T2 এর ভ্যালু 300 কেলভিন, কিন্তু T3 কিন্তু 300 কেলভিন না, T3 কিন্তু গ্রেটার দেন T2। তোমাদের মনে আছে যে এরকম যদি কিছু আইসোথার্মাল লাইন থাকে তাহলে উপরের দিকে গেলে টেম্পারেচার বাড়ে। সো যেহেতু এটা একটা আইসোথার্মাল লাইন, আর বলতে পারি এটা আরেকটা আইসোথার্মাল লাইনের মধ্যে পড়বে, 3 নাম্বারটা কিন্তু উপরের দিকে থাকা একটা আইসোথার্মাল লাইনের দিকে পড়বে। সো যেহেতু এটা উপরের দিকে থাকা একটা আইসোথার্মাল লাইনে পড়বে, উপরের দিকের গুলো সব টেম্পারেচার হচ্ছে বেশি। সো যেহেতু বেশি তাহলে T3 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। T3 কিন্তু দেয় নাই, দেখো এটা 300 কেলভিন দিছে কিন্তু T3 দেয় নাই। এটা আমরা এক কাজ করি, সবচেয়ে ভালো হচ্ছে এটাকে এভাবে লিখি, T3 মাইনাস T2 লিখি, তাহলে বুঝতে পারবো বেটার। T2 এর ভ্যালু হচ্ছে আমাদের 300 কেলভিন, T3 মাইনাস T2 কেন, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 2 থেকে 3 গেছে অ্যাডিয়াবেটিক প্রসেসে, তাহলে ফাইনালি 3 তে আছে, ইনিশিয়ালি 2 তে ছিল। তাহলে ওই ভ্যালুগুলো বসাবো, তাহলে T3 বের করে দিতে হবে, ওইটা আগের মতোই বের করতে হবে। T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে T3 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T3 এর ভ্যালু হবে T2 ইন্টু V2/V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে ভ্যালুগুলো যদি বসায় দেই, T2 এর ভ্যালু আমাদের 300, আর V2/V3 দেখো এই জায়গায় 3 আছে, এই যে V2/V3। এখানে মনে রাখবা বড় ভলিউমটা আছে আগে, এদিকে গেলে ভলিউম বাড়ে, এদিকে গেলে ভলিউম বাড়ে, তাহলে V2/V3 অবশ্যই বড় ভলিউম বাই ছোট ভলিউম, এটা 3 ঠিকই আছে। 1/3 হচ্ছে ভলিউম, ঠিক আছে, কিন্তু আমি ভাগ করছি ইনিশিয়ালটাকে শেষটা দিয়ে, ঠিক আছে। সো এই জন্য 1/3 হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে V ফাইনাল মাইনাস V ইনিশিয়াল, কিন্তু যেহেতু এখানে ইনিশিয়াল আর ফাইনাল ভাগ করছে এই জন্য এটা 3 থাকছে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার 1.33 মাইনাস 1। দেখো তো এটার টেম্পারেচারটা কত আসে T3? 417.12. 417.1 কেলভিন আই গেস। তাহলে এই ভ্যালুগুলো চলো এখানে আমরা বসায় দেই, 5 মোল 8.314, 1 মাইনাস 1.33, টেম্পারেচার হচ্ছে কত 417.1 মাইনাস 300। দেখো তো এটা কত রেজাল্ট আসে। -14751 পয়েন্ট, 0.05। ওকে ওটা লিখলাম না, তাহলে 0.5 লিখি, সমস্যা নেই। এবার আসো, এটা নেগেটিভ ওয়ার্ক আসার কথা ছিল কারণ কম্প্রেশন হলে নেগেটিভ ওয়ার্ক, সো নেগেটিভ ওয়ার্ক আসছে, একটা রিলিফ, ঠিক আছে, যেটা ঠিকঠাক আছে। এবার আসো টোটাল ওয়ার্ক যখন তোমাকে বের করতে স্যার বলবে, T3 greater than T2 কেন? আইসোথার্মালের গ্রাফ গুলা কেমন ছিল একটু মনে করাই চলো। এই যে দেখো আইসোথার্মালের গ্রাফ গুলো এরকম ছিল না, তোমাদের মনে আছে যে বয়েলস ল দেখাইছিলাম, এটা P এটা V। তো এটা T1 টেম্পারেচারে, এটা ধরো T2 টেম্পারেচারে, এটা T3।
এখন দেখো তোমার গ্রাফ যেটা করছে সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করছে, ধরো এটা হচ্ছে T1 টেম্পারেচার ছিল, এখান থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে ধরো তুমি আরেকটা আইসোথার্ম লাইনকে টাচ করছো, ধরো এরকম। তাহলে এই যে যে অ্যাডিয়াবেটিক প্রসেসে তুমি আরেকটা টেম্পারেচারকে টাচ করলা, ওই টেম্পারেচার তো হায়ার টেম্পারেচার, যত উপরের দিকে যাবো তত হায়ার টেম্পারেচার না? তো এইগুলা তো প্রত্যেকটা পয়েন্টে আমাদের T2 টেম্পারেচার রয়েছে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমি আসলে উপরের দিকের আইসোথার্ম লাইনকে টাচ করতেছি, আর উপরের দিকের আইসোথার্ম লাইনগুলো হচ্ছে সবই হায়ার টেম্পারেচার। এটা মনে আছে? T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, এগুলো দেখাইছিলাম না ক্লাসে? আচ্ছা, বুঝছি। বুঝছি কে কোশ্চেন করেছিলাম, স্যার। খেয়াল করি। ওকে, তাহলে উপরের দিকে গেলে টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে। এইবার চলো হচ্ছে আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম না, এই প্রবলেমটা শেষ করি। টোটাল ওয়ার্ক ডান যখন আমাকে বের করতে বসছে তখন কি করব, দুইটা যোগ করে দিব। তাহলে W1 থেকে 2, 2 থেকে 3, টোটাল ওয়ার্ক হবে হচ্ছে দুটার যোগফল। দুটার যোগফল বলতে একটা হচ্ছে 13,700.79, এখান থেকে এটা যোগ করলে বিয়োগ হচ্ছে এখানে 14,751.05। দেখো এটা নেগেটিভ নাম্বারটা বড়, কারণ ওই যে আমরা বলছিলাম পজিটিভ মানে ভলিউম এক্সপেনশনের এরিয়া থেকে ভলিউম কম্প্রেশনের এরিয়া বড়, তার মানে কম্প্রেশনের এরিয়া বড় মানে নেগেটিভ ওয়ার্ক বেশি হয়েছে। তো দেখো দিন শেষে ওয়ার্ক ডানটা নেগেটিভ আসছে। দেখো তো কত ওয়ার্ক আসে, ডাব্লিউ নেট -1050.26. 1050.26 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড নেগেটিভ ওয়ার্ক। কেন কম্বাইন্ড নেগেটিভ ওয়ার্ক হয়েছে? কারণ হচ্ছে আমরা এরিয়া দিয়েও বুঝতে পারছি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে হায়ার এরিয়া, বিগার এরিয়া, লার্জার এরিয়া, তার মানে বড় কাজ হয়েছে, নেগেটিভ কাজ হয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেসে। যেহেতু নেগেটিভটা বড় হয়েছে এই জন্য আমাদের টোটাল ওয়ার্ক ডানটাও নেগেটিভ হয়েছে। আমরা কি বুঝতে পারলাম কি করছি? হৃদিতা রয় জি ভাইয়া। ক্লিয়ার, তানহা, তারপরে প্রিয়ন্ত পল, রাধিকা রয় ক্লিয়ার। Yes, sir. গুড গুড। তাহলে চলো আমাদের এই ওয়ার্ক ডান রিলেটেড যা যা প্রবলেম দেখানোর ছিল ওগুলো আমরা শেষ করে ফেলছি। এবার চলো আমরা একটু দেখি, সেটা হচ্ছে স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস অ্যান্ড অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা একটু হেডিং দিই আমরা, স্লোপ অফ আইসোথার্মাল ভার্সেস অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে। সো প্রথম কথা, আমরা কি এটা জানি যে ডিফারেন্সিয়েশনের একটা কাজ হচ্ছে স্লোপ বের করা? দেখো তোমরা একটু মনে করে দেখো, এটা যদি একটা y equal to mx plus c গ্রাফ আঁকছি, এটা y, এটা x অ্যাক্সিস, এটা হচ্ছে y equal to mx plus c। তো আমি যদি এই y equal to mx plus c কে ডিফারেন্সিয়েশন করি, dy by dx, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, ddx of mx plus c, তাহলে দেখো dy by dx এটা এরকম থাকবে, m বাইরে চলে যাবে, dx by dx প্লাস 0 হয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট c টা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে। আর mx এর মধ্যে m টা কনস্ট্যান্ট বাইরে চলে গেছে, শুধু x কে ডেরিভেটিভ করছি। তাহলে দেখো dx by dx হয়ে গেছে 1, তাহলে শুধু m থাকতেছে, m টাই তো আমার স্লোপ, মনে আছে y equal to mx plus c তে m টা হচ্ছে স্লোপ। তাহলে dy by dx gives nothing but slope of a curve অথবা লাইন। এখানে একটা স্ট্রেট লাইন, এটা স্লোপ কিন্তু একটা স্ট্রেট লাইনের স্লোপ একটাই থাকে। কিন্তু যখন কার্ভ লাইন হয়, কার্ভ লাইন হলে কিন্তু দেয়ার মাইট বি মাল্টিপল স্লোপ, তাই না? যেমন যদি এরকম হয় তাহলে এইখানে একটা স্লোপ আঁকা সম্ভব, এখানে আরেকটা স্লোপ আঁকা সম্ভব। সো মাল্টিপল স্লোপ আমরা আঁকতে পারবো যদি কার্ভ লাইন হয়। সো স্লোপটা চেঞ্জ হয় ওভার, এক্স এর ভ্যালু বাড়লে পরে স্লোপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এখানে একটা স্লোপ ছিল, এদিকে যে স্লোপ বেড়ে গেল, কিন্তু যেহেতু এটার একটাই স্লোপ, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা আসছে, দেখো এম এর ভ্যালু তো একটা কনস্ট্যান্ট। সো স্ট্রেট লাইনের স্লোপ একটা কনস্ট্যান্ট আসে, আর কার্ভ লাইনের স্লোপ হচ্ছে ভেরিয়েবল থাকে, অর্থাৎ এক্স ওয়াই এগুলা ফাংশন থাকে। যেমন এখানে এক্স ওয়াই গ্রাফে এই যে এটা যদি y equal to x স্কয়ার ইকুয়েশন হয়, তাহলে দেখো dy by dx এর ভ্যালু আসবে 2x,
টোয়াইস এক্স মানে এক্স এর ভ্যালুর সাথে সাথে স্লোপটা চেঞ্জ হবে এবং বাড়বে। তাহলে আমরা কিন্তু এটার গ্রাফই আঁকছিলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফই আঁকছিলাম, ওটার স্লোপ এক্স এর ভ্যালু আলাদা আলাদা বসাও, ডিওয়াই বাই ডিএক্স আলাদা, তার মানে স্লোপও আলাদা। তাহলে স্লোপ বের করা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। স্লোপ বের করব কেমনে? ডিফারেন্সিয়েশন করে। ডিফারেন্সিয়েশন কেমনে হবে? ডি অফ ওয়াই অ্যাক্সিসে যেটা থাকবে ডিভাইডেড বাই ডি অফ এক্স অ্যাক্সিসে যেটা থাকবে। যেমন পিভি গ্রাফ, পিভি গ্রাফ বলো তো এটার স্লোপটা কি হওয়া উচিত? এটার স্লোপ কি আমি বলতে পারি এরকম হওয়া উচিত, ধরো এই পয়েন্টে স্লোপ আঁকবা, তাহলে কি করতে হবে? এই পয়েন্টে যদি আমি এইভাবে করে স্লোপ আঁকি, তাহলে এই স্লোপ আমরা কিভাবে বের করব? স্লোপ হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স করলেই কি পেয়ে যাবো বলো তো? স্লোপ। এটা হচ্ছে স্লোপ। তবে এই স্লোপটা চেঞ্জ হবে এক্স এর সাথে সাথে। সো এখানে তো আসলে ডিওয়াই বাই ডিএক্স করলে স্লোপ আসলে পাবো, এটা ভুল হইলো একটু। এটা স্লোপ পাবো হচ্ছে, যেহেতু এটা পিভি গ্রাফ, তাহলে এটা ডিপি বাই ডিভি হচ্ছে আমাদের স্লোপ হবে। কেন স্লোপ হবে ডিপি বাই ডিভি? কারণ ওয়াই এক্স গ্রাফের স্লোপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে পিভি গ্রাফের স্লোপ হবে কি? ডিপি বাই ডিভি। এবং ডিপি বাই ডিভি এটা একটা কনস্ট্যান্ট হবে না, যেহেতু এই কার্ভেচারের এক এক জায়গায় স্লোপ এক এক রকম হবে, স্লোপটা একটা ভেরিয়েবল হবে। ঠিক আছে? যেমন চলো আমরা একটু দেখি যে স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস কি হয়। স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, ভাইয়া একটু আগের পেজ না। স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, তাহলে এটার স্লোপ হচ্ছে dy বাই dx। yx গ্রাফের জন্য dy বাই dx স্লোপ, তাহলে pv গ্রাফের জন্য স্লোপ হবে হচ্ছে dp বাই dv। ঠিক আছে? তুলসি, তানহা, ভাইয়া ওকে। সো এবার আসো আমরা চলে যাই হচ্ছে আমার মনে হয় আরেকটা পেজ, হ্যাঁ ডিলিট করে দিই। স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস। সো আমরা যদি একটু আইসোথার্মাল প্রসেসের গ্রাফটা আঁকি, ঠিক আছে? এটার স্লোপ যখন আমি আঁকবো এভাবে করে, ঠিক আছে? এখন এই আইসোথার্মাল প্রসেস এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফলো করে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। স্লোপ বের করার সময় আমরা সবসময় ইকুয়েশন দিয়ে স্টার্ট করি, y ইকুয়াল টু mx প্লাস c। y এর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করে স্লোপ বের করছিলাম m, তাহলে এখানে আমরা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই ইকুয়েশনকে ডেরিভেটিভ করলে আমরা স্লোপ পেয়ে যাব। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আমরা ডেরিভেটিভ করব কিভাবে? ওখানে dy বাই dx করছিলাম, এখানে তো আসলে x অ্যাক্সিসে আছে v, তাহলে ddv অফ পিভি করব। কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 0, সরি, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে হচ্ছে 0 হয়ে যায়। ঠিক আছে? তো কি কি করলাম দেখো, এখানে y ইকুয়াল টু mx প্লাস c আমরা ddx করছিলাম, x এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েশন করছিলাম। এবার আমাদের x অ্যাক্সিস আছে হচ্ছে v, এর জন্য আমরা v এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। এটা করলে কি হয় আমরা সবাই জানি, p dv বাই dv প্লাস v dp বাই dv ইকুয়ালস টু 0, যেহেতু আমরা uv মেথডে এটা লিখতেছি। তাহলে দেখো dv বাই v হচ্ছে dv বাই dv হচ্ছে 1 হয়ে যাবে। সো এই ভ্যালুটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমাদের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে দেখো, p প্লাস v ইন্টু dp বাই dv ইকুয়ালস টু 0, বা dp বাই dv ইকুয়ালস টু হচ্ছে মাইনাস p বাই v হবে। এই যে dp বাই dv এটা কোন প্রসেসের জন্য? dp বাই dv কে আমরা কি বলি? স্লোপ বলি। এবং স্লোপ কোন প্রসেসের জন্য? যেহেতু এটা আইসোথার্মালের ছিল, তাহলে এটা আইসোথার্মালের স্লোপ হইলো মাইনাস পি বাই ভি। এগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে ওই যে রিটেনে আসতে পারে, স্লোপ অফ কি বলে আইসোথার্মাল প্রসেসটা বের করে দেখাও, বা দুইটার মধ্যে রিলেশন কেমন। ঠিক আছে? তাহলে আমরা যেটা কেবল বের করছি এটা হচ্ছে স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে? এবার আসো এই সেম জিনিসটাতেই আমরা এখন আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপটা বের করবো। তার আগে এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এখানে খুব ইম্পর্টেন্ট কথা, এই স্লোপটা কনস্ট্যান্ট না। স্লোপটা দেখো ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে যে ভ্যালুগুলো আছে ওটার সাথে চেঞ্জ হয়, পি আর ভি এর সাথে সাথে চেঞ্জ হয়, তাই তো হওয়ার কথা। আমরা জানি ওই পয়েন্টে যে স্লোপ হবে এই পয়েন্টে আরেকটা স্লোপ, এই পয়েন্টে আরেকটা স্লোপ, সো স্লোপ কনস্ট্যান্ট না,
কার্ভ লাইনের স্লোপ চেঞ্জ হয়, এখানে পি আর ভি এর সাথে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি অনন্য, হৃদিতা কি বললাম, যে স্লোপটা কনস্ট্যান্ট না, জি পি ভাইয়া। আর ভি এর সাথে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার চলো অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপটা কি হয় আমরা একটু দেখি। এটা একটু সবাই মনে রাখবো। এটা আমাদের কত ছিল স্লোপ, এটা হচ্ছে মাইনাস পি বাই ভি। দরকার হলে আমরা এটা কপি করি, বাকিগুলো মুছে দিই। ঠিক আছে, আর এটা কতটুকু মুছতে পারবো এটা জানি না, হ্যাঁ মুছে গেছে, গুড। এবার আসো, এটাই জাস্ট আইসোথার্মাল প্রসেসের জায়গায় হয়ে যাবে হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। প্রসেস, সো এটার ক্ষেত্রে গ্রাফটা তোমরা মনে আছে নিশ্চয়ই যে এটা একটু স্টিপার হবে। সো এটা অনেকটা এরকম হবে, ঠিক আছে, নিচ দিয়ে দ্রুত গেছে। এবং এই ক্ষেত্রে যদি আমি স্লোপ আঁকি, এটার স্লোপটা একটু বেশি হবে। এই স্লোপটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটা হচ্ছে স্লোপ, এটা আলটিমেটলি ওই ডিপি বাই ডিভি হবে, কারণ ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে কি আছে এটা ম্যাটার করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন শুরু হবে, মনে রাখবা, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো ওইটা দিয়ে আমাদের শুরু হবে, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে ডেরিভেটিভ করে ডিপি বাই ডিভি বের করতে হবে, যেটা কিনা স্লোপ। তো আগের ক্ষেত্রে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইউজ করছিলাম, এটা পিভি টু দি পাওয়ার গামা ইউজ করতে হচ্ছে, পিভি টু দি পাওয়ার গামা, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0। এরপরে মনে আছে আমরা কি করছি, ইউভি মেথড খাটাইছি, পি কে বাইরে রাখা ডিডিভি অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা কে বাইরে রাখা আমরা নিব হচ্ছে ডিডিভি অফ পি ইকুয়ালস টু হচ্ছে 0। পি কে বাইরে রেখে ভি টু দি পাওয়ার গামা কে ডিফারেন্সিয়েশন, ভি টু দি পাওয়ার গামা কে বাইরে রেখে পি কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, দিন শেষে আমরা স্লোপ বের করতে যাচ্ছি, বাট আইসোথার্মাল না, অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপ কেমন হবে। আমরা তো দেখছি একটা দ্রুত নামে একটা আস্তে নামে, দুইটার স্লোপ আলাদা, সো স্লোপের মধ্যে কম্পারিজন করতেছি আমরা। তাহলে দেখো এখানে এটা কিন্তু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় আমাদের ফেলে দিতে পারবো আমরা। এই পার্টটা যদি দেখো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এরকম আছে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না। এই জায়গায় ভি টু দি পাওয়ার গামাটা হচ্ছে আমাদের, গামাটা হচ্ছে এন এর মতো, আর এক্স ভিটা হচ্ছে এক্স এর মতো। সো যদি তাই হয়ে থাকে, তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারি, পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। সো এই যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলায় খাটায় দিছি। আর এখানে থাকবে হচ্ছে, এটাকে ওই সাইডে যদি নিয়ে যাই, মাইনাস ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি। তো কেন লিখলাম একটু বুঝো, যে এটাকে কেন ওই সাইডে নিলাম, ভি টু দি পাওয়ার গামা এই সাইডেও আছে। এটাকে কিন্তু চাইলে আমরা ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি লিখতে পারি। দেখো গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি, কারণ এই নিচের ভিটাই উপরে যায় ইনভার্স ওয়ান হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখলে যেটা সুবিধা হইলো, ডিপি বাই ডিভি। দেখো এবার দুই সাইড থেকে কিছু কিছু জিনিস কাটাকাটি করে দেওয়া যাচ্ছে। আমরা বলতে পারি ভি টু দি পাওয়ার গামা, ভি টু দি পাওয়ার গামা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের ফর্মুলাটা খুব সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। ফর্মুলাটা হচ্ছে, এই সাইডে একটু লিখি, গামা পি বাই ভি ইকুয়ালস টু মাইনাস ডিপি বাই ডিভি। দেখো গামা পি বাই ভি, ওই সাইডে ডিপি বাই ডিভি, বা ডিপি বাই ডিভি ইকুয়ালস টু মাইনাসটাকে এই সাইডে নিয়ে আসলে গামা ইন্টু মাইনাস পি বাই ভি, এভাবে লেখা যায়। কেন এভাবে লিখলাম একটু বলি। মাইনাস পি বাই ভি একটু আগে আমরা দেখছিলাম স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, তাহলে এখানেও আমরা এই মাইনাসটাকে এই সাইডে নিচ্ছি, ঠিক আছে, গামার সাথে না রেখা মাইনাস পি বাই ভি লিখছি। কেন লিখছি, কারণ এই মাইনাস পি বাই ভি কে এখন আমরা স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস বলবো। আর এই ডিপি বাই ডিভি, এটা তো কোন প্রসেসের জন্য বের করছি, এই পুরাটা কোন প্রসেসে বের করছি, অ্যাডিয়াবেটিকের জন্য বের করছি। তাহলে আমরা বলতে পারি এই ডিপি বাই ডিভি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসের, আর এখানে মাইনাস পিভির জায়গায় স্লোপ লিখতে পারবো, কিন্তু এটা আইসোথার্মাল প্রসেসের হবে। তাহলে আমরা দেখো ফাইনালি যেটা লিখতে পারতেছি, যে ডিপি বাই ডিভি এটা হচ্ছে স্লোপ, এটাকে বলা যায় হচ্ছে স্লোপ অফ কোন প্রসেসে, অ্যাডিয়াবেটিক প্রসেসে। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারতেছি, স্লোপ অ্যাডিয়াবেটিক প্রসেসে ইকুয়ালস টু কি, গামা ইন্টু মাইনাস পি বাই ভি। এইখানে গামা ইন্টু মাইনাস পি বাই ভি কে কি লিখতে পারি, স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল। তাইলে আমরা এখান থেকে বলতে পারি অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপ গামা টাইমস হায়ার
অথবা বলতে পারি গামা টাইমস অফ আইসোথার্মালের স্লোপ হচ্ছে কি অ্যাডিয়াবেটিকের স্লোপ। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের স্লোপ হচ্ছে গামা টাইমস দেন আইসোথার্মালের প্রসেসের স্লোপ। বোঝা গেছে? এটা থেকে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে, আবার ওই যে বললাম না যে ছোট ছোট কোয়েশ্চেন 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, আবার ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন আসতে পারে। সো একটু মানে ম্যাথমেটিক্যালি দেখো পুরোটা ডিফারেন্সিয়েশনের খেলা এবং ডিফারেন্সিয়েশনে ইউভি মেথডের খেলা, এমনও কঠিন কিছু না আসলে। তাহলে দেখো আমরা মনে রাখবো কার স্লোপ বেশি এটা তো আমরা আগেই দেখছি। জেন্টেল হয় হচ্ছে কে তোমার হচ্ছে আইসোথার্মাল, আর কোনটা দ্রুত নেমে যায় এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। সো অ্যাডিয়াবেটিকের স্লোপটা হচ্ছে বেশি আর আইসোথার্মালের স্লোপটা হচ্ছে কম। কতটুকু বেশি? গামা টাইমস বেশি। ঠিক আছে? যেমন এখান থেকে যদি কখনো ম্যাথ আসে মানে এমসিকিউ আসে, কি টাইপের এমসিকিউ আসবে আমরা একটু পরের পেজে দেখে ফেলি। এই পর্যন্ত কি সবাই বুঝছো? জাস্ট একটু ডিফারেন্সিয়েশন করে ডিপি বাই ডিভি বের করছি দুইবারই, একবার পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে, একবার পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে। ডিপি বাই ডিভি যেটা আসছে ওটাই আমাদের স্লোপ, তারপর জাস্ট স্লোপ দুটো কম্পেয়ার করছি। যেমন আমি যদি তোমাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দেই যে স্লোপ ফর হাইড্রোজেন গ্যাস, স্লোপ অফ অ্যাডিয়াবেটিক যদি বলে কত টাইমস দেন স্লোপ অফ আইসোথার্মাল। সো হৃদিতা আমাকে বলতে পারবে এটা কত হবে এই বক্সের মধ্যে? or anyone যারা ক্লাস করতেছো? 1.4. স্যার গামা হবে 1.4. গামা হবে, গামা না? গামার ভ্যালু কত? 1.4, যেহেতু হাইড্রোজেন গ্যাসটা হচ্ছে আমার ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাসের গামা ভ্যালু বসে দিছি। ঠিক আছে? সো এগুলো এমসিকিউ তে আসবে। যেমন তোমাকে যদি কখনো বলে মিথেন গ্যাস, আচ্ছা এটা বলবা হচ্ছে আমাকে অনন্য, বলবা অনন্য মিথেন গ্যাসের জন্য স্লোপ অফ আইসোথার্মাল ইকুয়ালস টু এই বক্সের মধ্যে কত হবে যদি হচ্ছে স্লোপ অফ অ্যাডিয়াবেটিক থাকে। অনন্য অথবা প্রিয়ন্ত বলতে পারবা কত হবে এখানে? প্রিয়ন্ত 1.3 ধর্মীয় আফিয়া বলতে পারবা? 1/1.3. এখানে 1 বাই গামা হবে, বলো কেন? এই আইসোথার্মালের থেকে অ্যাডিয়াবেটিকটা তো বেশি, তাহলে অ্যাডিয়াবেটিকেরটারে কি 1 বাই গামা দিয়ে গুণ করতে হবে না? এটা উল্টাই দিছি, দেখো অ্যাডিয়াবেটিকেরটা আইসোথার্মাল থেকে গামা টাইমস বেশি, কিন্তু আইসোথার্মালেরটা অ্যাডিয়াবেটিক থেকে 1 বাই গামা টাইমস বেশি। তাহলে এটা কি হওয়া উচিত? 1 বাই, যেহেতু এটা মিথেন তাহলে 1.33 হবে। 1/1.33 ইজ নাথিং বাট 3/4 সম্ভবত। সো 3/4 হবে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি সপ্তর্ষি? তাহলে একটু চোখ কান খোলা রাখতে হবে যে কোনটা থেকে কোনটা চাইছে। ঠিক আছে?